তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেক রক্ত বের হয়েছে। থাকলে এভাবেই ভালো হয়ে যাবে। সব আমার জন্য হয়েছে। আগে ওকে ধরে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই আমার এই অবস্থা দেখে কান্না করছে। আমাকে ধরে গাড়িতে বসানো হলো। একটু পর হাসপাতালেও পৌঁছে গেলাম। আমাকে সরাসরি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে পাচ্ছি তারা আমার হাতে লেগে থাকা গুলি বের করছে, তবে এখন কোনো ব্যথা লাগছে না। ডাক্তার কি করছে কে জানি। সবকিছু শেষ করে ডাক্তার বাহিরে চলে গেল। একটু পর সবাই ভিতরে ঢুকে গেল। কেন বাবা এমন করতে গেলে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার মাকে কি জবাব দিতাম? আমি বলেছি না আঙ্কেল, সুমাই ম্যামের উপরে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। তাই বলে তুই? আরে আম্মু কান্না করো না, কিছু হবে না আমার। বাবা, আজকের সব কিছুর জন্য আমি দায়ী। ম্যাডাম নিজেকে নিজের দোষ দেবেন না। আর আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো বাবা, কি বলতে চাও? আমি এই বিয়ে এখন করতে চাই না। কি বলছো বাবা? আরে আঙ্কেল, বিয়ে করব তো, তবে আমি সব কিছুর সমাধান করে বিয়ে করব। আগে মেহের আর ওর ছেলেকে মজা বুঝিয়ে একেবারে ম্যামকে বিয়ে করব, নইলে ও আবার ঝামেলা করতে পারে। এটা ঠিক বলছো, তবে তুমি একা পারবে এসব করতে? আপনি কোনো চিন্তা করবেন না, ওদের এখন না মেরে আমরা শান্তি পাবো না। তা বিয়ান সাহেবা, আমরা তাহলে বাইরে যাই, ওদের একটু একা থাকতে দেই। চলেন। বলে সবাই চলে গেল। বেস্ট অফ লাক লাদেন, আজকে তোর প্রেমের কথা বলে দে। বলে মারিয়া চলে গেল। সুমাইয়া ম্যাম এসে আমার পাশে বসলো। ম্যাডাম, আমাকে মাফ করে দেন। কেন এমন কথা বললে? আসলে আমি তো আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আমার তো কোনো যোগ্যতা নেই আপনাকে বিয়ে করার। প্রথমত হলো তুমি আমাকে ম্যাম বলে ডাকতে পারবে না। তাহলে কি বলবো ম্যাম? আবার ম্যাম সুমাইয়া বলে ডাকবে। আর কে বলছে আমি এই বিয়েতে রাজি না? আজকে তুমি আমার জন্য যা করেছো, আমি আমার জীবন দিয়ে হলেও এর কিছুই মূল্য তোমাকে দিতে পারবো না। ম্যাম, আপনাকে একটা কথা বলতে পারি? আবার ম্যাম? বলছি তো সুমাইয়া বলে ডাকবে। কিন্তু অভ্যেস হয়ে গেছে যে। 2 দিন পর যখন বিয়ে করবে তখন কি বলবে? ম্যাম। আমি একটু লজ্জা পেয়ে পরের বিষয়ে পরে চিন্তা করব। আচ্ছা, এখন বলো কি বলতে চাও? আপনি আমার প্রথম দেখার ক্রাশ। প্রথম যেদিন আপনাকে টিভিতে দেখি সেই দিনেই আপনার উপর আমি ক্রাশ খাইছি। আর যখন সামনাসামনি অনুষ্ঠানে দেখি তখন তো নিজেকে আর ধরে রাখতে পারি নাই। এত ভালো লাগে আপনাকে, বলতে পারেন ওই দিন তাহলে আপনার দিকে না তাকিয়ে কেন ফোনের দিকে তাকিয়েছিলাম? আসলে সেদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম যে ফোন নষ্ট হয়ে গেছিল। ম্যাডাম, আপনাকে সামনে থেকে দেখলে আমি সহ্য করতে পারি না, মনে হয় যেন আমার ভিতরে ঝড় শুরু হয়। আপনাকে এত এত ভালো লাগে আমার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই সরাসরি আপনাকে সেদিন দেখি নাই, ফোনে আপনার লাইভ দেখছিলাম। জানি না কেন আপনাকে এত ভালো লাগে আমার, কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারলাম, সত্যিকারের ভালোবাসা কোনো দিন শেষ হয় না। আপনাকে আমি এতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। বলতে পারবেন আমাকে এই কথা আমি আজকেই কেন আপনাকে বলছি? কারণ আপনার সাথে আমার বিয়ে হবে তা জানতে পারি, তাই মনে একটু সাহস হলো, তাই বলে ফেলেছি। আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমার বুকের মাঝে আগলে রাখবো। জানি না আমার জন্য আপনার মনে ভালোবাসা আছে না নেই। এত ভালোবাসো আমাকে তুমি? অনেক অনেক ভালোবাসি। এই কথা তুমি আমাকে আগে বলবে না? সবকিছু সবসময় বলা যায় না ম্যাম। লাদেন, তোমাকে একটা কথা বলি আমি। জি, অবশ্যই বলেন। ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত, কেউ পায় কেউ আবার হারিয়ে ফেলে। আমি হয়তো আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি, কিন্তু সব কিছুর জন্য মনে একটা ফিলিংস দরকার হয়। আমারটা হয়তো এখনো হয়েছে না, তবে তুমি আমার পাশে এভাবে ভালোবেসে গেলে হয়তো হয়ে যেতে পারে। তবে তুমি কিছু মনে করিও না, খুব শীঘ্রই আমি তোমাকে ভালোবেসে ফেলবো, যদি তুমি আমার পাশে থাকো। থাকবে তো আমার পাশে? সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আপনি যদি বলেন তাও থাকবো, আর না বললেও থাকবো। আমার কপালে সুমাইয়া একটা চুমু দিয়ে। এটা আমার প্রথম ভালোবাসার সম্পর্ক। সুমাইয়া, সুমাইয়া আমার দিকে তাকিয়ে। তোমার মুখে আমার নামটা
আজকে প্রথম শুনে খুব ভালো লাগলো। আপনার হাতে কি আমি একটা চুমু দিতে পারি? নিজের বউয়ের কাছে থেকে কি অনুমতি নেওয়া লাগে? এখনো হয় নাই। আগে আমার বউ হয়ে দেখো, তারপর তোমার কাছ থেকে কোনো অনুমতি নেব না। তাই নাকি স্যার? তাই। তবে তুমি খুব তাড়াতাড়ি আমার প্রেমে পড়বে, এটা আমি শিওর। তা তো দেখাই যাবে। কেমন ভালোবাসতে পারো আমাকে? এমন ভালোবাসবো যা দেখে তুমিও নিজে আফসোস করবে। আমি সুমাইয়ার হাতটা ধরতেই মারিয়া একটা কাশি দেয়। আরে মারিয়া, তুই এইখানে? তা তোরে এখন কি বলবো? লাদেন বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো? ও মা, কেন? তুই তো আমার ফ্রেন্ড, লাদেন বলে ডাকবি। না, তুই তো আবার ম্যামের ভবিষ্যৎ জানাই। কি ব্যাপার, তোমরা বন্ধু মানে? কিছুই তো বুঝলাম না। আমরা তো একসাথেই কাজ করি, এই জন্য আমরা দুজন ফ্রেন্ড, বুঝলেন ম্যাডাম? আবারও ম্যাডাম? কতবার বলছি আমার নাম ধরে ডাকবে। ম্যাম, একটা কথা বলার ছিল। বলো। ম্যাম, লাদেনের মতো আপনাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না। আমি জানি তো। আচ্ছা বাবা মা, ওরা সবাইকে ডাক দাও তো। মারিয়া ডাক দেওয়ার পর সবাই ভেতরে এলো। তা বাবা, এখন যাওয়া যাক, চলো। আরে বিয়ান সাহেবা, কই যাবেন? আজকে আমাদের সাথেই থাকবেন। না, এটা বললে হবে না, আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে। দেখেন, আমি আপনার কাছে কোনো অনুরোধ করিনি, তবে আজকে করছি। প্লিজ আমাদের সাথে চলুন উপরে, পুরো একটা ফ্ল্যাট খালি আছে। আম্মু এত করে বলছে রাজি হয়ে যাও, আর আমি মিতুর বাবার সাথে পরে কথা বলে নেব। আচ্ছা বাবা, তুই যেহেতু বলছিস তাহলে ঠিক আছে। তাহলে তো আর কোনো সমস্যাই নাই। আর লাদেন, তোমার বাসার ঠিকানা দাও, আমি লোক পাঠিয়ে দেবো, সব জিনিসপত্র নিয়ে আসবেন। এই যে ঠিকানা, তবে ওদের একটু বুঝিয়ে বলতে হবে। সেসব তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা আঙ্কেল, ডাক্তারের সাথে কথা হয়েছে, আমি কি এখন বাড়িতে যেতে পারবো? অবশ্যই যেতে পারবে। আর বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে। মারিয়া আর সুমাইয়া আমাকে ধরলো। গাড়িতে বসার পর, লাদেন, জি ম্যাডাম। দেখো, আমাকে রাগাবে না। কতবার বলছি, তুমি আমাকে তো বিয়ে করবে, অন্তত নিজের বউয়ের নামটা বলে ডাকো। কিরে ভাইয়া, ভাবির সাথে এমন করছিস কেন? তুই এসব বুঝবি না। তা ননদিনী, তুমি কেমন আছো? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো। আমার তো খোঁজ খবর নিলে না, এখন মনে পড়েছে? সরি, আসলে এত বিজি থাকি না যে তোমার কথাই মনে ছিল না। মনে থাকবে কিভাবে? আমি তো আর আপনার আপন কেউ না। এই দেখো, আমার ননদ রাগ করছে। আচ্ছা যাও, সরি। তাহলে ঠিক আছে। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম। ভিতরে গিয়ে, বর্তমানে এখানে কিছুক্ষণ থাকো, ওরা রুমটা একটু পরিষ্কার করে দিবে, তারপর যাবে। আরে সমস্যা নাই আঙ্কেল, এখানে আমার ফ্রেন্ড আবার আমার বোন আছে। আর বড় কথা হলো, আমার বউ একাই এসব কাজ করে ফেলবে। সুমাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে লাভ নাই, আমার বউ হতে হলে এসব কাজ করা লাগবেই। মন্ত্রী আছো ঘরের বাইরে, ঘরের ভেতরে আমার হুকুম চলবে। সাব্বাস জামাই, এতদিন আমার মেয়েকে দিয়ে কিছুই করাতে পারিনি, আজকে আমার মনে হচ্ছে মেয়েকে তুমি ঠিক করতে পারবে। বাবা তুমিও? আমি এই বিয়ে করব না, কেউ আমার আপন না। করবে না মানে? তুমি করবে, তোমার 14 গোষ্ঠী এই বিয়ে করবে। বাবা দেখছো, আমাকে কিন্তু ও জোর করছে। আঙ্কেল, আপনি এটা জানেন, জোর করে বিয়ে করার মজাই কিন্তু আলাদা। আমাদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আমু, তুমি এখানে থাকো, মিলি তোর ভাবিকে ধরে নিয়ে ওপরে চল। আমার কথা মতো মিলিও গিয়ে সুমাইয়ার হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছে। ওপরে উঠতে উঠতে, ভাইরে, তুই একটা জিনিস, বিয়ে করার আগে ম্যামকে দিয়ে তুই কাজ করাচ্ছিস? মারিয়া, আমি সব দিক চিন্তা করে ওরে দিয়ে একটু কাজ করাচ্ছি। কারণ কি জানিস, মানুষ যাতে বলতে না পারে আমার বউ কাজ করতে পারে না। এইটা ঠিক বললি। সুমাইয়া, এদিকে আসো। রাগে মুখটা লাল হয়ে গেছে। বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, এখন তুমি একটা রুম বেছে দাও আমাকে। এই রুমটা ভালো হবে। মিলি, তুই আর মারিয়া মিলে সবগুলো রুম পরিষ্কার কর, আর তোর ভাবি আমার রুমটা পরিষ্কার করবে। এভাবে রাগ করে কি দেখেন ম্যাডাম, চলেন। সুমাইয়া আমার পিছন পিছন আসলো। আমি গিয়ে বিছানায় বসলাম, আর সুমাইয়া পরিষ্কার করতে লাগলো। আসলে এই ফ্ল্যাটে আগে কেউ ছিল মনে হচ্ছে, সব কিছু আছে দেখছি। বড় লোকের বাড়ি তো, আমার জন্য অবশ্য ভালোই হয়েছে। তবে আঙ্কেলের সাথে কথা বলতে হবে,
তিনি আমাকে বিপদের দিনে সাহায্য করছে। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া বেচারি ঘেমে একাকার হয়ে গেছে, কোনো দিন হয়তো কাজ করে নেই। পৃথিবীতে আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মন্ত্রীকে দিয়ে আমার ঘরের কাজ করাচ্ছি, যার ঘরে 5-6টা চাকরানি থাকে কাজ করার জন্য, আর সেই মেয়ে আমার ঘরের কাজ করছে। খুব অদ্ভুত বিষয়, তাই না? সুমাইয়া, এদিকে আসো। সুমাইয়া রেগে আমার দিকে আসলো, তবে কোনো কথা বলছে না। আমি পকেট থেকে রুমাল নিয়ে এক হাতে সুমাইয়ার মুখের ঘামগুলো মুছে দিলাম। সুমাইয়া কোনো কথা বলছে না। দেখো সুমাইয়া, আমি চাই না আমার ঘরে তোমাদের মতো কাজের লোক থাকুক। আমার বউ আর আমি মিলে পারলে ঘরের সব কাজগুলো করব, তবুও কোনো কাজের লোক রাখবো না। আর এতে আমার আম্মু বিশেষ করে অনেক খুশি হবেন। তাই বলে আমাকে দিয়ে কাজ করাবে? জানো, আমি কোনো দিন এইসব কাজ করি নাই। এই দেখো, আমার হাতগুলো লাল হয়ে গেছে। তাই তো দেখছি। ইস, বেচারি আমার জন্য মুখ বুঝে এসব করছে, বুঝতে পারছি। সময় আমাকে মাফ করে দাও, আমি আসলেই বুঝতে পারি নাই। সরি। না না, তোমাকে সরি বলতে হবে না। তোমার জন্য জানো না আমি এই সব কিছু করতে পারি। আমি সত্যি সরি। আমি জানতাম না কাজ করলে তোমার এই অবস্থা হয়ে যাবে। বিশ্বাস করো, আর কোনো দিনও তোমাকে আমি কাজ করতে বলবো না। এখন কিন্তু একদম মাইর খাবে। আমি আমার স্বামীর সব কাজ করতে রাজি আছি। আমি মন্ত্রী হয়েছি দেখে কি হয়েছে? এতদিন আমি কোনো কাজ করি নাই। এখন দেখিও আমি তোমার কেমন সেবা করব। তাহলে খুব ভালোই হবে। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমার বউ আমার সেবা যত্ন করবে। বিয়ের আগে বউ ভাবতেই খুব ভালো লাগছে। দাঁড়াও, তাহলে আজকেই তোমাকে বিয়ে করবার ব্যবস্থা করছি। সুমাইয়া, আবার কি হলো? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। দরকার পড়লে তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দেব, তাও তোমাকে মরতে দেব না। তাই আগে ওই মেহেদি আর ওর বাবাকে না মেরে আমি ঠান্ডা হব না। লাদেন, তোমাকে কি আমি একটু জড়িয়ে ধরতে পারি? বোকা মেয়ে, এই কথাটা বলতে কি আমার কাছ থেকে অনুমতি নিতে হয়? আসো আমার বুকে। বলতেই সুমাইয়া আমার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো। নিজের জীবন যৌবন সব শেষ করেছিলাম এই নির্বাচন করে। কোনোদিন কোনো প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা তো দূরের কথা, এসবের পিছনেও তাকিয়ে দেখি নাই। আজকে তোমাকে জড়িয়ে ধরে বুঝতে পারলাম আমার আসল সুখটা কোথায় আছে। খুব ভালো লাগছে এখন। জানো, সব কাজ আমি এই মুহূর্তে ভুলে গেছি। অনেক অনেক ভালো লাগছে, যা বলে তোমাকে বোঝাতে পারবো না। এসব কথা বলা বাদ দাও। আমি তো তোমার সাথে সবসময় আছি, আর মরার আগ পর্যন্ত থাকবো। আমার হাতে মায়ের খেতে চাও? আমাকে সুখের ঠিকানা দেখিয়ে তুমি একা একা চলে যাবে? তা তো আমি কোনোদিনই হতে দিব না। দরকার পড়লে দুজনে একসাথে চলে যাব। হাসপাতাল তো বলেছিলে আমার জন্য তোমার এখনো কোনো ফিলিংস তৈরি হয় নাই। আজকে তো একেবারে জড়িয়ে ধরলেছি। আমি কি আগে জানতাম তোমাকে আমি এত ভালোবেসে ফেলবো? আমিও তোমাকে ঠিক এভাবেই ভালোবাসতাম জানো, কিন্তু বলতে পারি নাই। যখন শুনছি তোমার বিয়ে হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আমাকে যদি আগে এই ভালোবাসার কথা বলতে, তাহলে আজকে এসব হতো না। আগে যদি বলতাম, তুমি আরো অহংকারী হয়ে যেতে। বলতে আমি তোরে চাকরি দিয়েছি, এটা তোর কপাল। আবার আমাকে প্রপোজ করা, পরে হয়তো আমাকে জেলে পচে মরতে হতো। মোটেও না, আমি তো অহংকারী না। আমি সব সময় গরিবদের সাহায্য করি। সুমাইয়া, মানুষ যদি বলে তুমি আমাকে বিয়ে করছো কেন, তখন তুমি কি বলবে? বলবো আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করছি। কোনোদিন যদি আমার কোনো অঘটন হয়ে যায়, তুমি কি করবে? সাবধান, এসব কথা কখনো বলবে না। মনে করো যদি হয়ে যায়। তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই, আর হবে না। চিরকাল তুমিই থাকবে। দেখেছো, আমি বলছিলাম না, ভালোবাসা কোন দিন কোথা থেকে আসে বা হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঠিকই বলছো। ভালোবাসা কি যে আমি আজকে বুঝতে পারলাম। আচ্ছা, তুমি এর আগে কারোর সাথে প্রেম করোনি? আমার শরীরে কোনো পুরুষ একটুও ফুলের টোকা তো দূরের কথা, শরীরে হাত দেওয়ার সাহস পায় নাই। আমার কিন্তু সেই সাহস আছে।
আছে দেখেই তো তোমাকে আমি জড়িয়ে ধরেছি। আমার মতো কত ধনী ধনী ছেলে তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে? জীবন ভরাই টাকা আর পদের পিছনে ছুটলাম, কই কেউ তো একটু সুখ এনে দিতে পারলো না, শুধু সবাই টেনশনে ফেলে গেছে। আর তুমি যেই দিন আমার জীবনে এলে বিনা স্বার্থে আমার জন্য সব কিছু করে যাচ্ছ, তোমার মতো আমাকে কে এত ভালোবাসবে বলো? তাহলে আজকে বুঝতে পারলে টাকা থাকলে সবকিছু হয় না। হুম, অনেক বুঝেছি। টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। আমার একটা বিষয় ভাবতে খুব ভালো লাগে জানো। কি গো? দেখো, বিয়ের আগে এসব গো বাবু জান কলিজা এসব বলতে পারবে না। সুমাইয়া আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। মন্ত্রীর মুখে মুখে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তোমাকে এখানেই বন্দি করা হবে। জো হুকুম মহারানী, আমি আপনার অন্তরে বন্দি হতে আজীবন রাজি আছি। সুমাইয়া হেসে দিয়ে, তুমি তো দেখি খুব মজা করতে পারো। তুমিও কি কম করো আমার সাথে? লাদেন, আই লাভ ইউ। কি হলো বলো না কেন? আর কি চিন্তা করো? এই আই লাভ ইউ এর উত্তরটা বাসর রাতে পাবে। না না, এভাবে বললে হবে না। আমি এর উত্তর চাই। আমিও বলবো না। যাও, তোমার সাথে আর কোনো কথা বলবো না তোমার সাথে। আমার বাবুটা কি রাগ করেছে? এই তো ধরা পড়ে গেলে। ও মা, এটা আবার কিভাবে? তুমিই তো বলছো বিয়ের পর এইসব বাবু কলিজা বলতে, এখন তো তুমি আমাকে বাবু বলে ডাকলে। এই রে, ধরা খেয়ে গেছি। এখন কি করা যায় কথা ঘোরানোর জন্য বললাম। আরে আমি বাবু বলতে বলছি তোমার আর আমার বাবুর কথা। যা, লজ্জা করে না এসব কথা বলতে? সুমাইয়া তো লজ্জায় মুখটা লাল টুকটুকে হয়ে গেল। এত লজ্জা পেলে তো হবে না। তুমি এসব কথা আর বলবে না। এসব তো আরো অনেক দেরি আছে। না, এসব বললে হবে না। আমরা খুব শীঘ্রই বিয়ে করব, আর আমাদের ছোট্ট একটা মেয়ে থাকবে। এসব যদি আর একবার বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। আচ্ছা সরি, আর বলবো না। লাদেন, সব গুছানো শেষ? সুমাইয়া লাফ দিয়ে দূরে চলে গেল। আমি দেখি নাই কিন্তু কিছু। তোর জন্য একটু রোমান্স করতে পারলাম না। যা এখান থেকে। কর আরো বেশি করে প্রেম কর, আমারও সময় আসবে। সেই দিনটা কোথায় রে বোন? থাক তুই। বলে চলে গেল। এই, তোমার একটু লজ্জা শরম নাই? ও আমার সেক্রেটারি, ওর সামনে এসব বললে কেন? এখন আমাকে কি ভাববে ও? কিছু বলবে না। মারিয়া তোমাকে আর আমাকে এক করতে সাহায্য করতে চেয়েছিল। কি? এত অবাক হয়ে লাভ নেই। আসো, এখানে ভালোই তো লাগছিল এতক্ষণ। মায়ের খেতে চাও? এখন আর এসব চলবে না। আমার অনেক কাজ পড়ে আছে, কাজগুলোও তো করতে হবে। আচ্ছা যাও, আর সবকিছু মারিয়াকে দিয়ে করাবে, আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত। মনে থাকে যেন। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না স্যার। আর আমি কাজ শেষ করে আসবো নে। আচ্ছা যাও, তবে মারিয়াকে একটু ডেকে দিও, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা তাহলে যাই। এইদিকে একটু আসো তো। আবার কি হয়েছে? আসতে বলেছি, আসো। এত কথা বলো কেন? সময় আমার কাছে আসছে, ওর মুখটা ধরে আস্তে করে ওর ঠোঁটে একটা কিস করলাম। এখন তাহলে যাও। এই কিসে কিন্তু মন ভরে নাই, পরে আমারটা আমি নিয়ে নিব। বলে চলে গেল। কিছুক্ষণ পর মারিয়া চলে আসলো। তা মামা, প্রেম তো খুব জমেছে দুজনের, একজন আরেকজনকে ছাড়ার কোনো নামই নাই। ধুর, তুই যখন প্রেম করিস তখন তোর প্রেম কি আমি দেখি? তাহলে আমার প্রেমের ওপর তুই চোখ দাস কেন? তবে আমার একটা বিষয় খুব খারাপ লাগলো রে লাদেন। কি বিষয়টা যে তোর খারাপ লাগলো? আমি তো ভাবছিলাম সুমাইয়া ম্যামকে পড়াতে খুব কষ্ট হবে, তোরে আমি সাহায্য করব, আর তুই আর আমি মিলে ম্যামকে পটাবো। কিন্তু দেখ, কিছুই করা লাগলো না, ওরা তোরে এভাবে মেনে নিল। খুব ভালো হয়েছে। আর একটা বিষয় দেখলি, আঙ্কেল উনি খুব ভালো মানুষ, ওনার ভেতরে কোনো হিংসে নেই। তোর শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। আমার শ্বশুর বাড়ি আর তোর বুঝি কিছু লাগে না? আমি তো শুধু ম্যামের সাথে কাজ করি। তাহলে তোর ম্যাম আমার কি হয় শালি? সেটা যাই হোক, তবে একটা ইচ্ছে আমার পূর্ণ হলো না রে লাদেন। সেটা আবার কি যে তোর ইচ্ছে? কত ইচ্ছে ছিল আমরা সুমাইয়া ম্যামের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব, কিন্তু তার হলো না। তোর শখ তো দেখি অনেক। তুই বেটা জানিস তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবাই বলতো
যে ভালোবাসার জন্য এক ছেলে আর এক মেয়েকে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে। তুই আর আমি খুব নাম করা হয়ে গেলাম, কিন্তু আফসোস এখন এসব আর সম্ভব নয়। তোর মাথায় শুধু আছে কি জানিস, গোবর, আর কিচ্ছু নাই। আমাকে মারার চিন্তা তো খুব ভালোই করতে পারিস। আচ্ছা, এখন তো তুই আর কাজ করতে পারবি না, তোর প্ল্যানটা কি? কি করতে চাস এখন তুই? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। বল। তুই শুধু ম্যামকে ভালো করে দেখাশোনা করবি, যেন আমার বউয়ের ক্ষতি কেউ করতে না পারে। এই পর্যন্তই? বর্তমানে এই পর্যন্ত, আর বাকি বিষয়টা আমি দেখব, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। বুঝলাম। মনে কর আমি ম্যামের সাথে থাকলে ম্যামকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই কথাটা মনে থাকে জানো। আর একটা কথা মনে রাখিস, সুমাইয়া কিন্তু তোর ম্যাম হলেও এখন কিন্তু বর্তমানে সে আমার বউ। তো খুব ভালো করে খেয়াল রাখবি। এখনো বিয়েও করিস নাই, এখন আবার বলিস বউ? বিয়ে করি নাই তো কি হয়েছে, বিয়ে তো করবই। আচ্ছা, সুমাইয়াকে ম্যাম বলবো নাকি ভাবি বলবো? কেন রে, আমি কি তোর ভাই হই? এমনি এক বোনের জ্বালায় বাঁচি না। আমি যা খুশি তাই ডাকতে পারবো, তাতে তোর কি? আরে না, আমার আবার কি। আচ্ছা, আমি যাই রে, দেখি ম্যাম কি করে। যা, আর সুমাইয়া ম্যামের খেয়াল রাখবি। মারিয়া চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে, ফাইম কেমন আছিস? বন্ধু, আমার সব কিছু শেষ হয়ে গেল রে। আরে তোর আবার কি হয়েছে বলবি তো? বন্ধু, মা আমার বিয়ে ঠিক করার জন্য মেয়ে দেখছে। আমি তো সাদিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। এই সাদিয়াটা আবার কে? দূর শালা, তোর বলছিলাম কি, একটা মেয়েকে আমার জন্য পটিয়ে দিতে ভুলে গেছিস? ও হ্যাঁ, মনে পড়ছে বন্ধু। এখন কি হয়েছে ঘটনা খুলে বল। আমি বাড়িতে এসে ভালো একটা কাজ পেয়েছি, বেতনও ভালো দেয়, কিন্তু কয়েকদিন যেতে না যেতে মা আর বাবা মিলে আমার জন্য প্রার্থী দেখতে শুরু করেছে। আমি এই বিয়ে করতে চাই না, আমি শুধু সাদিয়াকেই চাই। আরে তুই যে সাদিয়া না মাদিয়াকে চাস, তারও তো তোরে চাইতে হবে নাকি? আমার মনে হয় কি, সাদিও আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আমি দেখছি ও আমার দিকে আড়াল চোখেই তাকায়। বাড়িতে যাবার আগে প্রপোজটা তো করে যেতি। আমি কি জানতাম আম্মু আমার জন্য মেয়ে দেখবে? তুই এক কাজ কর, এই 2 মাস তোর মা বাবাকে বুঝিয়ে রাখ, পরেই আমি আসছি। আর তোর সাদিয়ার কোনো নাম্বার বা ঠিকানা জানিস? কিছুই জানি না, শুধু ফোনে একটা ফিক আছে, লুকিয়ে তুলছিলাম। আচ্ছা, আমার ফোনে পিকটা দিয়ে দিস, আর বাকি বিষয়টা আমি দেখব। আর তোর মা বাবাকে বলবি আমি 2 মাস পরে বিয়ে করব। আমি আসতে পারতাম এখনই, কিন্তু আমি হাতে ব্যথা পেয়ে গেছি, ভালো হতে একটু সময় লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আম্মুকে বলে রাজি করিয়ে নেব। তুই একটু আমার বিষয়টা দেখিস। আর তোর হাতে কি হয়েছে? পরে তোরে বলবো নি। আচ্ছা বন্ধু, তোর কি খবর? অনেক ভালো, তবে আমি যাকে ভালোবাসি তাকেই পেয়েছি। কাকে তুই ভালোবাসিস বললি না তো আমাকে? কাকে ভালোবাসি এটা শুনলে তুই হার্ট অ্যাটাক করতে পারিস, তাই বলবো না। তোরে একেবারে আমার বিয়েতে দাওয়াত দেবো। তাহলে তো খুব ভালো, তোর একটা বিয়ে খেতে পারবো। সেটা অনেক দেরি। ফাহিমের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এভাবেই 20 দিনের মতো চলে গেল। তবে মেহের আর তার ছেলে এখন কিছুই করছে না। তবে এটা বুঝলাম, ওরা সুযোগ বুঝে কাজ করে। সকালে রুমে বসে বসে ভাবছি, আমার উপর এত দায়িত্ব, আমি যদি এখন বসে থাকি তাহলে সব শেষ। আমাকে এক হাত দিয়েই সব কিছু করতে হবে। কোথা থেকে শুরু করা যায়, এই তো বুদ্ধি পেয়েছি। ওদের দিয়েই ওদের মারব। কথায় আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমিও ঠিক এখন এইটাই করব। রুম থেকে বাহির হতেই, কই যাস বাবা, আয় এখানে বস। আম্মু বলো। বাবা, ওরা তো খুব বড় লোক, কিন্তু আমাদের মেনে নিলে কিভাবে? আম্মু, তুমি দেখো নি, ওদের ভেতরে কোনো অহংকার নাই। খুব ভালো মানুষ ওনারা। মিলি কই আম্মু? কলেজে গেছে টিসি আনতে। সাথে কি কেউ গেছে নাকি একা একা? ওই আমাদের বৌমার সাথে যে মেয়েটা থাকে না, তার খবর জানছিল। আচ্ছা আম্মু, আমি একটু নিচে থেকে আসি। কি ব্যাপার, সুমাইয়া তাহলে কি আজকে অফিসে যায় নাই? পরে যাবো সুমাইয়ার কাছে। বাসায় বাহিরে বডিগার্ডের কাছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের কাজ কেমন চলছে? জি স্যার, অনেক ভালো। এই, তুমি একটু এদিকে আসো। যেই বডিগার্ড মেহেরের সাথে কাজ করে, ওকে ডাক দিলাম। জি স্যার, বলেন। তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে?
জি স্যার, বলেন। অবশ্যই করতে পারবো। মেহেরের বডিগার্ড কয়জন আছে? জি স্যার, সব মিলিয়ে 15 জন হবে। ওদের ছুটি হয় কয়টায়? এই রাত 11টার সময় ওরা সবাই বাড়িতে চলে যায়। ওদেরকে নিয়ে রাত হয়ে 11টার সময় আমার কাছে নিয়ে আসতে পারবে? কিন্তু কিভাবে আনবো স্যার? ওদেরকে বলবে যত টাকা বেতনের চাকরি করে তার থেকে বেশি টাকা পাবে যদি আমার সাথে রাতে দেখা করে। জি স্যার, আমি চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গায় ওদের নিয়ে আসবে, আমি অপেক্ষা করব। আর আমি কিন্তু তোমার উপর অনেক বিশ্বাস করি, আশা করি এই বিশ্বাসের অমর্যাদা করবে না। জি অবশ্যই স্যার, আমার জীবন থাকতে কোনো বেইমানি করবি না। তোমার নাম? জি স্যার, সুমন। ঠিক আছে, যাও। আর মনে করে ওদের কিন্তু নিয়ে যাবে। অবশ্যই স্যার। আমি বাসার ভিতরে গেলাম। আমার এখন টাকা লাগবে, অনেক টাকার দরকার আমার। আঙ্কেল আর আন্টিকে তো দেখতেই পাচ্ছি না, কই গেল। আমি ম্যামের কেবিনে গেলাম, দেখি কি জানি লিখছে। কি ম্যাডাম, কি করেন? আরে স্যার, আপনি যে বসেন বসেন এখানে। বলে সুমাইয়ার চেয়ারে আমাকে বসিয়ে ও আমার নিচে বসলো। তা আমার ম্যাডাম আজকে অফিসে যায়নি কেন? আজকে শরীরটা ভালো লাগছে না, এই জন্যই যাই নাই। দেখি কি হয়েছে, বলে ওর কপালে হাত দিলাম। আরে এত উত্তেজিত হতে হবে না, এমনি হালকা খারাপ লাগছে। সুমাইয়া আমার হাঁটুতে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরলে কেন? এভাবেই আমার ভালো লাগছে। আচ্ছা সুমাইয়া, যেটার জন্য এখানে আসলাম। তুমি আমার কাছে দরকারে আসছো? যাও যাও, বুঝলাম, আমার জন্য আসো নাই। আরে বাবা, তোমাকে দেখতে মন চাইছে, এই জন্য আসছি। তুমি যে কি সব বলো না। তাই বুঝি? তবে আমার মনে হচ্ছে আমার ভেতরে আলাদা একটা পাওয়ার ঢুকে গেছে। সেটা আবার কেন? এই চেয়ারটা তো একজন মন্ত্রী, আর মন্ত্রীর চেয়ারে বসলে তো পাওয়ার আসবেই। স্যার, বুঝলাম। তবে এখন আমি আপনার জন্য কি করতে পারি? একটা কেস করতে পারো চাইলে। শোক কত স্যারের? এত শোক কিন্তু ভালো না। তুমি আবার কে? আমার বউয়ের কাছে আমি কি চাইছি সে দেবে, এখানে তুমি কথা বলছো কেন? আচ্ছা, তাই নাকি? তবে সেটা বউটাকে একটু জানতে পারি? তার নাম সুমাইয়া, সে আমার মনের রানী। খুব কথা বলতে শিখে গেছো তো দেখছি। আমার বউ একজন মন্ত্রী, আমি যদি তার থেকে বড় কিছু হতে না পারি তা কি করে হয়? তুমি সব সময়ই আমার উপরে থাকবে, আমার জায়গা তো তোমার পায়ে। স্বামী ভক্তি কোন দিন থেকে? এটাকে স্বামী ভক্তি বলে না। আমি তোমাকে কতটা ভালোবাসি তাই বোঝাই, আর কতটা সম্মান করি। আচ্ছা, আসল কথাই তো বলা হলো না। কি বলতে চাও গো? আসলেই আমার কিছু টাকা লাগতো। আগে বলবে না? এই নাও ক্রেডিট কার্ড, যত টাকা লাগে খরচ করো। তুমি আমার একমাত্র জামাই, তোমার ছাড়া আমার কে আছে বলো? টাকাগুলো পরে দিয়ে দেবো। একদম লাগবে না। তাই বলে বউয়ের টাকা খরচ করব? আমার টাকা খরচ করার মতো কে আছে বলো? এত এত টাকা আমার আর আমার বাবার সব সম্পত্তি তো তুমিই পাবে। এসব কথা একদম বলবে না, এসব আমার কিছুই লাগবে না, সব তোমার নামে করে নাও। আর এই বিষয়ে একটা কথা যদি বলো তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা বাবা, সরি সরি। ঠিক আছে, এখন যাও, একটা কেচি নিয়ে এসো। ক্যাচি দিয়ে কি করবে? দরকার আছে, যাও তো। আচ্ছা তুমি বসো, আনছি। তাড়াতাড়ি করো। সুমাইয়া একটু পর একটা কেচি নিয়ে এলো। এখন বলো কি করতে হবে? হাতের ব্যান্ডেজগুলো কাটো। এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এখনো ভালো করে 1 মাস হয় নাই, এর মাঝে কেটে ফেলবো? আরে সমস্যা হবে না, তুমি কাটো তো। আচ্ছা। আস্তে আস্তে সব ব্যান্ডেজ কেটে ফেললো। তবে এখন হাতটা একটু হালকা হয়েছে, আর আগে মনে হচ্ছিল কে জানি হাতে পাথর বেঁধে রেখেছে। তবে হাতটা একটু একটু নড়াতে পারছি। এখন কেমন লাগছে? অনেকটাই ভালো। তোমার জড়িয়ে ধরার মতো শক্তি আছে হাতে? ভালো হতে না হতে এসব কথা বলা লাগে? অনেকদিন তোমাকে জড়িয়ে ধরি না, হাতের চিন্তা বাদ দাও, এমনি ভালো হয়ে যাবে। এখন আসো তো, বুকের মাঝে তৃপ্তি মিটিয়ে তোমাকে আজকে একটু জড়িয়ে ধরবো। চুপ করো, যখন মুখ দিয়ে যা আসছে তাই বলছে। এখন আসো আমার সাথে। কই যাবে? দেখতে থাকো। সুমাইয়ার সাথে ওর রুমে যেতেই সুমাইয়া আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে আসছো কেন? তোমাকে আমি এখন নিজের হাতে গোসল করিয়ে দেব। প্লিজ এমন করো না,
আমাদের এখনো তো বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই তো কি হয়েছে? আমার স্বামীকে আমি নিজের হাতে গোসল করে দিব, তাতে কার কি? কে তোমার স্বামী? কেন তুমি? আমাদের এখনো বিয়ে হয় নাই, তার আগেই স্বামী রাখা শুরু করলে? বিয়ে তো একদিন হবেই নাকি? আর আমার বাবুর উপর বুঝি আমার কোনো দায়িত্ব নেই নাকি? দেখো, এসব বাবু, সোনা, তামা, হিরে এসব বলে একদম ডাকবে না। এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। তোমার পছন্দ না তো আমার কি হয়েছে? আমার তো পছন্দ। তোমার সাথে এত কথা আমি বলতে পারবো না। এতক্ষণ তাহলে বুঝলে? এখন চুপ করে দাঁড়িয়ে থাকো। সুমাইয়া আমাকে গোসল করিয়ে দিতে লাগলো। গোসল শেষ করে দাঁড়িয়ে আছি। এখন কাপড় চেঞ্জ করব কি করে? আমার কাপড় তো সব আমার রুমে। তোমাকে কাপড় চেঞ্জ করতে হবে না। তাহলে কি আমি এই ভিজে শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো? আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? বাইরে এত কথা না বলে আমার রুম থেকে কাপড়গুলো নিয়ে আসো। তুমি এখন আমার শাড়ি পরবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি এই ভেজা শরীর নিয়ে 100 বছর পারলে দাঁড়িয়ে থাকবো, তবুও এই মেয়েদের শাড়ি পরবো না। তাহলে এভাবে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকো। বাবু, এমন আর না, প্লিজ। এখন কেন আমাকে বাবু বলে ডাকো? আগে তো বলেছিলে কেন বাবু সোনা এই সব না ডাকতে। বিপদে পড়ে যে মানুষ কত কিছু করে তার আর কোনো হিসেব নাই। আমারও এখন এই অবস্থাই হয়েছে। নিজের হবু বউ যদি এমন করে কেমন লাগতে পারে বলেন তো? কি চিন্তা করো? আচ্ছা যাও, তোমার বাবার একটা লুঙ্গি এনে দাও। খুব মায়া লাগলো তোমার উপর, এই জন্যই এনে দিয়েছি। এরকম গার্লফ্রেন্ড যেন আর কারো না হয়। গার্লফ্রেন্ড মানেই প্যারা আর প্যারা। এই নাও। ধন্যবাদ সুইটার। লুঙ্গিটা পরে বাথরুম থেকে বাহির হলাম। আমি আর জীবনেও তোমার রুমে আসবো না। কেন গো? যেই কাহিনী আজকে বাথরুমে করলে সারা জীবন আমার মনে থাকবে। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে। এই দেখো, শুরু হয়ে গেছে। মাত্র গোসল শেষ করে আসলাম, এখনো গা থেকে পানি ভালো করে মুছে নাই, এখনই জড়িয়ে ধরছো? আর তুমি যে আগে আমাকে জড়িয়ে ধরতে চাইছিলে তার কি হবে? আচ্ছা বাবা, এখন ছাড়ো, ভালো লাগছে না। এখন ভালো লাগবে কেন? আমি তো এখন পুরনো হয়ে যাচ্ছি দিন দিন, তাই না? চুপ করো তো, মুখ দিয়ে যা আসে তাই বলে যাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি, আজও ভালোবাসি, কালও ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। আমার বুকের মাঝে যে ভালোবাসা আছে সেটা শুধু তোমার জন্য। কোনোদিনই এই ভালোবাসা কমবে না বলে সুমাইয়াকে এইবার আমি জড়িয়ে ধরলাম। এত ভালোবাসো আমায়? অনেক অনেক। আমার তো আর সহ্য হচ্ছে না, মনটা চাইছে তোমাকে এক্ষুনি বিয়ে করে ফেলি। একা একা থাকতে আর ভালো লাগে না। এই, আর কয়েকটা দিন একটু সহ্য করো, আমি সবকিছু সামলিয়ে তোমাকে বিয়ে করব। একটা মানুষ কতটা রোমান্টিক হয় বলতে পারো? অনেক রোমান্টিক হয়। আমার ভিতরে যে রোমান্টিক আছে না, ওগুলো 20-30টা বেবি হওয়ার পর শেষ হবে। এত অবাক হয়ে লাভ নেই, আমি অনেকগুলো বাচ্চা নেব। আমি পারবো না বাবা তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার যেই ইচ্ছে পূরণ করতে করতে হয়তো আমি মারা যেতে পারি। এই, তুমি আর একবার যদি আমার সামনে মরার কথা বলো, তোমার সাথে জীবনের জন্য কথা বলা বন্ধ করে দেব। সেই শুরু থেকে তোমাকে ভালোবাসি। আর তুমি কি চাও, আমাকে মাঝপথে একা রেখে যেতে? তাহলে আমার কি হবে? আমি তো একদম পাগল হয়ে যাব বলে কেঁদে দিলাম। সরি বাবু, আর বলবো না, মাফ করে দাও। মনে থাকে যেন। আচ্ছা, আমাকে এখন একটু কাজ করতে হবে। এই, তোমার কাজ কি এই জীবনেও শেষ হবে না? নিজের কাজ তো নিজেই করতে হবে নাকি আরেকজনে করে দিবে? আমাকে বলতে পারো না? তাহলে তো তোমার কাজে একটু সাহায্য করতে পারি। কষ্ট হয় আমারই হোক, আমার বাবুকে কেন কষ্ট দিব? আমি পুরুষ মানুষ, আমাদের এত কষ্ট হবে না। তাছাড়া তুমি তো একটা মেয়ে, শুধু বিয়েটা হয়ে যাক, পরে দেখি তুমি এত কাজ কিভাবে করো। আচ্ছা দেখিও, এখন তাহলে আমি যাই। আমিও তো চলে যাব না কি? আর একটা কথা। কি বলো? তোমার রাইফেলটা লাগবে। না, এখন পাবে না। তুমি এখনো ভালোভাবে সুস্থ হও না, এখন এইসব কাজ একদম করা লাগবে না। আরে আমি কিচ্ছু করব না, শুধু একটু দরকার আছে, একজনকে জাস্ট একটু ভয় দেখাবো, এ পর্যন্ত। সত্যি তো? পরে তুমি গুলিগুলো গুনে নিও,
দেখো, একটাও খরচ করব না। সুমাইয়া রাইফেলটা এনে আমার কাছে দিল। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। এমন কোনো কাজ করিও না যেন তোমাকে চিরকালের জন্য হারাতে হয়। তোমাকে চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। আর যাও, এখন নিজের কাজ করো। লাভ ইউ। লাভ ইউ টু। গুলিটা পিছনে লুকিয়ে ওপরে উঠে গেলাম। আবার রুমে গিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। হুদাই ফেসবুকে ঘোরাঘুরি করি না, আছে কেউ। একটা মেয়ে যদি ফেসবুকে বন্ধু হতো তাও ভালো হতো, বলতে পারতাম ফেসবুক চালিয়ে কিছু তো করছি। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ এলো। আইডিটার নাম কষ্টের জীবন। বুঝছি না এটা ছেলে নাকি মেয়ে। প্রথমেই মেসেঞ্জারে আমাকে একটা সালাম দিল। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কষ্টের জীবন আইডি থেকে রিপ্লাই এলো, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপনার নাম লাদেন, তাই তো? আপনি কি করে জানেন আমার নাম লাদেন? আপনার সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি। আমি মনে মনে চিন্তা করছি কে হতে পারে, মেয়ে নাকি ছেলে, এটাও জানতে পারছি না। আবার বলেন না কি আমাকে চেনে, নামটাও দেখি বলে ফেলেছে। কি হলো, উত্তর দেন না কেন? কি বলবো, আপনি তো আমাকে চেনেন। আচ্ছা, আপনার নামটা কি আমি জানতে পারি? পরি, পরি আমার নাম। পরি? পরি? এটা আবার কেমন নাম? দুই পরি? আপনি কিভাবে? আরে বাবা, আমার নাম পরি, দুই পরি না আমি। ওহ তাই বলেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। এই নামের কাউকেই তো আমি চিনি না। চিনবেন চিনবেন, সে সময় এখনো আসে নাই, তবে আমি আপনার খুব কাছের মানুষ। আমার কাছের মানুষ আর আমি চিনতে পারছি না? ধুর, কিছুই তো মাথায় ঢুকছে না। আপনি চিন্তা করতে থাকেন, বাই বাই। এই এই একটা পিক তো দিয়ে দেন, তাহলে তো আমি আপনাকে চিনে ফেলি। কিন্তু কোনো উত্তর নাই, অফলাইন হয়ে গেছে। কি এক চিন্তায় ফেলে গেল। আমারে বলে নাকি কাছের মানুষ। এই কথাটা যদি সুমাইয়া জানতে পারে, হাড্ডিগুলো মনে হয় আমার আর রাখবে না। কেন যে এখন ফেসবুকে ঢুকলাম, এক ঝামেলা শেষ হতেই আর এক ঝামেলা। তবে আমার বুকটা কেমন জানি তরতর করে কাঁপছে। মনে হচ্ছে যেন সামনে কোনো ঝড় হবে। এমন কেন মনে হলো আমার? না না, এসব কিছুই হবে না। কি সব একা একা চিন্তা করছি, মাথায় যা আসছে তাই চিন্তা করছি। দেখতে দেখতে রাত 9:40 হয়ে গেল। সব ঠিকঠাক করে রুম থেকে বেরোলাম। মারিয়া দেখি ওর রুমে পড়ছে। আমি বসা থেকে বের হয়ে সরাসরি আমার দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলাম, কিন্তু এখনও একজনেরও খবর নেই। কিছুক্ষণ পর দেখি সবাই চলে আসছে, তবে ওরা এসেই আমার দিকে রাইফেল তাক করে আছে। স্যার নিয়ে আসছি। তবু ওরা জেনে গেছে যে আপনি মন্ত্রীর আন্ডারে কাজ করেন। তোমরা সবাই আমাকে মারতে চাও, তাই তো? আপনি মন্ত্রীর লোক, আপনাকে বিশ্বাস করা যাবে না। ওদের মাঝের থেকে একজন বলল, আচ্ছা বিশ্বাস না হলে বন্দুক তাক করে রাখো, সমস্যা নেই। এখন আমি তোমাদের কিছু কথা বলতে চাই। কোনো চালাকি করবেন না তো? তোমাদের এত লোক আর আমি চালাকি করব এমনটা কি হয়? তা অবশ্য ঠিক বলেছেন। তোমাদের বেতন কত দেয় মেহেরের আন্ডারে যে কাজ করো? আমাদের বেতন দিয়ে কি করবেন? আমরা মেয়র সাহেবের জন্য, বিশ্বাসের জন্য কাজ করি। তোমাদের বেতন যত তার থেকে দ্বিগুণ টাকা আমি দেব যদি আমার আন্ডারে কাজ করো। এর মাঝে একজন বলল, এত টাকা হবে আমার? টাকা দরকার, শুধু টাকা, আমি আপনার সাথে কাজ করব। তাহলে আমার পিছনে এসে দাঁড়াও। আর কেউ আছে? একবার চিন্তা করে দেখো, বউ বাচ্চা সুখে থাকবে, বাড়ি গাড়ি সব করতে পারবে। এখন আর কেউ কিছু বলছে না। দিনে দিনে তোমাদের বেতন আরও বাড়ানো হবে। এখন চিন্তা করো, এই অফারটা কিন্তু আর মাত্র 1 মিনিট থাকবে। আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল। সবাই তাহলে রাজি? সবাই এক কথা বলল, জি স্যার। আর টাকা সময় মতো পেয়ে যাবে, এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা এখন মেহেরের সাথে কাজ করবে ঠিকই, তবে আমার হুকুম মেনে। ওকে ওকে আমি না মারা পর্যন্ত শান্তি পাবো না। কিন্তু স্যার বুঝলাম ওদের আপনি মেরে ফেলবেন, আর যখন মেহের আর তার ছেলেকে মেরে ফেলবেন তখন আমরা কি করব? আমাদের কাজ কি থাকবে তাহলে? এটা অবশ্য ঠিক বলেছ। তবে তোমাদের যেহেতু আমি কাজ দিয়েছি, সেহেতু
আমার আন্ডারে কাজ করবে, আর তোমরা কয়েক মাস চাকরি করে বাদ হয়ে যাবে এমনটা নয়। আমি কাজ দেব, তোমরা করবে। সবাই একসাথে বলল, জি অবশ্যই স্যার, আজকে থেকে আমরা সবাই আপনাকে বস মানি। সাবধান, কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর যদিও করে ফেলো, আমি যদি ধরতে পারি তোমাকে মারব না, তোমার পরিবারের সবাইকে শেষ করে দেব। এমন কেউ কি চায় একজনের জন্য পুরো পরিবারকে হত্যা করি? আশা করি বুঝতে পারছো। আর এখন সবাই যাও, সুমন তোমাদের বলবে এখন কি করতে হবে। জি স্যার। সুমন, তুমিও কি বাসায় চলে যাবে? স্যার, নতুন বিয়ে করেছি, যেতে তো হবেই। বিয়ের প্যারা বড় প্যারা, যাও। স্যার, আপনি যেতে পারবেন তো? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা স্যার, আসি। বলে চলে গেল। ঘড়িতে দেখি রাত 11টা বেজে গেছে। হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। তবে এই শহরটা বড়ই অদ্ভুত। আমি এত ভয় পেতাম এই শহরটাকে বলার বাহিরে, আর আজকে আমি অনেক লোকের বস। ভাবতেই যেন কেমন লাগছে। বড় কথা হলো, এক লাগবে টাকা আর 2 সাহস। এই শহরে বাঁচতে গেলে সাহসের খুব প্রয়োজন। তবে আমার বড় কিছু হওয়ার ইচ্ছে আছে, দেখি সামনে কি হয়। বাসার সামনে এসে দেখি সুমাইয়াদের বাসার দরজা খোলা। দেখে আসি ওরা কি করে। আমিও ভিতরে ঢুকে গেলাম। দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। আমাকে দেখে, কি বাবা, এতক্ষণ কই ছিলে? তোমার মা বলছে তুমি নাকি কই গেছো? এই তো একটু কাজ করতে বের হয়েছিলাম আঙ্কেল। হাত ভালো হতে না হতেই কাজ শুরু করলে। অনেকটা ভালো হয়ে গেছে হাত। আচ্ছা আঙ্কেল, সুমাইয়া কই? দেখো, হয়তো রুমে পাবে। তাহলে আমি একটু যাই, ওর সাথে একটু দেখা করে আসি, নইলে বেচারি আমার জন্য চিন্তা করবে। ঠিক আছে, যাও। আমি সুমাইয়ার রুমে গিয়ে দেখি শুয়ে আছে, তবে এখনো ঘুমায় নেই। আমি সুমাইয়ার ওপর লাফ দিয়ে পড়ে গেলাম। ও মাইয়া গো, আমি মরে গেলাম। এই আমি তুমি তাই বলে আমার উপর লাফ দিয়ে পড়ে যাবে? আচ্ছা, তোমার শরীরটা তো নরম কেন? ইস, খুব তুলতুলে, একদম তুলার মতো। এই, তোমার তো আর খেয়ে দে কাজ নাই, এখন তো আমার শরীরের উপরে পড়লে। আবারও বলো, আমার শরীর এত নরম কেন? তুমি শুয়ে আছো তাই আমি তোমার উপরে পড়ে গেছি, তবে এখন আমি তোমার উপরে ঘুমাবো। সুমাইয়া আমার মুখের দিকে তাকিয়ে, তোমার পায়ে পড়ি, প্লিজ নিচে নামো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সুমাইয়ার কথা শুনে নিচে নেমে, সরি বাবু, আমি ভাবতে পারি নাই তোমার এত কষ্ট হবে। সুমাইয়া আমার বুকে মাথা দিয়ে, কষ্ট কখন কষ্ট মনে হয় না জানো? যখন প্রিয় মানুষটা পাশে থাকে। কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না এই জন্য। রাত জাগা ভালো নয়, তুমি জানো না? জানি তো, কি করব বলো, ঘুম আসে না। এভাবে বললে হবে না তো, ঘুমাতে হবে। আচ্ছা, তুমি এতক্ষণ কই ছিলে? তুমি কিভাবে জানো আমি যে বাইরে গিয়েছিলাম? ওই তোমার ফোন করে বলছে। দেখছো, আমি দুধ কলা খাইয়ে আমার ঘরে শত্রু পুষাচ্ছি। এই, আমার ননদকে কিছু বলবে না, ও তো খুব ভালো। ভালো মানে একেবারে শুধু আমাকে প্যারা দেয়, সবসময় আমার পিছনে লেগে থাকে। আচ্ছা, এখন বলো, কই ছিলে তুমি এতক্ষণ? জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমি কই ছিলাম এটা তোমাকে চিন্তা করতে হবে না, এখন কোনো কথা না বলে ঘুমাও। দেখতে দেখতে সুমাইয়া ঘুমিয়ে গেল। আমি আস্তে আস্তে সুমাইয়াকে বুক থেকে নামিয়ে বালিশে মাথা রেখে আমি নিচে নেমে গেলাম। আমারও খুব ঘুম পাচ্ছে, মনে হয় না যে এখান থেকে আর রুমে যেতে পারবো। বিছানা থেকে নেমে নিচে ঘুমিয়ে গেলাম। বিয়ের আগে আমি কখনোই সুমাইয়ার সাথে একত্রে থাকবো না। সকাল সকাল সুমাইয়ার ঘুম ভেঙে গেল। হঠাৎ নজর পড়লো আমার দিকে। ইস, আমার বাবুটা নিচে ঘুমিয়ে গেল। এখানে ঘুমালে কি হতো? এখন কি ওরে ডাক দিব নাকি দিব না? লাদেনকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে। সুমাইয়ার লোভ সামলাতে না পেরে আমার কপালে একটা চুমু দিল। সুমাইয়ার আম্মু সুমাইয়াকে ডাকতে এসে দেখে যে আমি নিচে ঘুমাচ্ছি। কি রে মা, ও নিচে ঘুমাচ্ছে কেন? আম্মু, ও হয়তো রাতে বাসায় যায় নাই, তাই নিচে ঘুমিয়ে গেছে। ছেলেটা অনেক ভালো রে,
এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। তুই ওকে ডেকে তুলে বল উপরে ঘুমাতে। আচ্ছা আম্মু। সুমাইয়া আমাকে ডাকতে লাগলো। হঠাৎ শুনি কে জানি আমাকে ডাকছে। কে কে? আরে তুমি উপর থেকে নিচে নামলে কেন? আমি চাই না বিয়ের আগে তোমার সাথে কিছু হয়েছে। তোমার ঘুম হয় নাই, বুঝতেই পারছি। যাও উপরে ঘুমাও। আচ্ছা, কিছুক্ষণ পর আমাকে ডেকে দিও। বলতে হবে না। আমিও ঘুমিয়ে গেলাম। তবে যখন আমার ঘুম ভাঙলো তবে মনে হচ্ছে আমি যেন মিষ্টি খাচ্ছি। ও মা, চোখ খুলে দেখি সুমাইয়া আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে লিপ কিস করছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এই, তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? ঘুমন্ত একটা মানুষকে লিপ কিস করছো? আসলেই না, তোমার ঘুমন্ত অবস্থায় চেহারাটা এত কিউট লাগছিল, এই জন্য কি করব বলো, লোভ সামলাতে পারি নাই, তাই কিস করে ফেলেছি। তাই বলে লিপ কিস করবে? আমার যা ইচ্ছা তাই করব। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? দেখো, সকাল সকাল আমি তোমার মতো এত রোমান্টিক হতে পারবো না। আনরোম্যান্টিক কথাকার। আবার বলে নাকি আমি 15 থেকে 16টা বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার রোমান্টিক শেষ হবে না। কি হলো, রাগ করছো কেন আবার? তোমার এখানে এসে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। কেন বাবু, আমি আবার কি করেছি? এতক্ষণ সুমাইয়ার মুখের উপর তাকিয়ে কথা বলছিলাম। এখন নজর পড়ল সুমাইয়ার দিকে। নতুন শাড়ি পরে আসছে, আর ও শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি সুমাইয়াকে এক টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কেন, তুমি যে এতক্ষণ কি করছিলে মনে আছে? এখন কোনো কথা বলবে না। দেখো, মাত্র গোসল করে আসছি, এখন অফিসে যাব, প্লিজ এমন করো না, ছেড়ে দাও। ছাড়ার জন্য তো আর ধরি নাই। আচ্ছা, তোমার চুলে কি দাও বলো তো? এখন তো আমি এই চুলের ঘ্রাণে পাগল হয়ে যাবো। তাই নাকি স্যার? মনটা চাইছে কি জানো? কি গো? তোমাকে খেয়ে। এই চুপ করো তো, সকালে যত সব আজাইরা কথাবার্তা এখন ছাড়ো, আমাকে অফিস যেতে হবে। এটাকে কি তোমার অফিস মনে হয় না? এখানে আবার তুমি অফিস পেলে কোথা থেকে? কেন, আমি যে তোমাকে জড়িয়ে ধরেছি ভালো লাগছে না? দেখো আমার জামাই, কালকে অফিস থেকে ছুটি নিয়ে আসছি, আজকে তো যেতে হবে নাকি? যাবে তো, তবে একটু পরে। তোমাকে জড়িয়ে ধরতে আমার অনেক ভালো লাগছে। এত সুন্দর কেন তুমি বলো তো? ধুর, তোমার যত সব ফালতু চিন্তা ভাবনা। কি করবো বলো, তোমার মতো একটা বউ থাকলে এসব চিন্তা ভাবনা তো করতেই হবে। বলতে হবে মনের মতো একটা বউ পেয়েছি। এখনো বউ হয় নাই বুঝলে? হয় নাই তো কি হয়েছে, হয়ে যাবে। সময়ের চুলের মাঝেই আমার মুখ ডুবিয়ে দিলাম। এই কি করছো, ছাড়ো বলছি, আমার কেমন কেমন জানি লাগছে। চালার জন্য তো ধরি নাই বেবি। ম্যাডাম, আপনার হয়েছে? সোমাইয়াকে ছেড়ে দিলাম। সোমাইয়া আমার কাছ থেকে উঠে, হয়েছে। লাদেন, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাও। হ্যাঁ, আমি অফিসে গেলাম। যাও। সোমাইয়া রুমের বাহিরে চলে গেল। মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেড়িটার জন্য আমি আজকে একটু রোমান্টিক সিন করতে পারলাম না। আর একটু পরে এলে তো হতো। তোরা যা শুধু করলি, দেখিস বিয়ের আগে যেন বাচ্চা না হয়ে যায়। তোরে বলছি। তাহলে রাতে কই ছিলি চান্দু? যেখানেই ছিলাম, তোর তাতে কি? মজা তো খুব মারছো। দেখ, না জেনে শুনে কথা একদম বলবি না। আরে মজা করলাম, এত রেগে যাস কেন? আর আমি জানি তুই কেমন ভালো। আচ্ছা, তোর খবর কি? মারিয়া, কই তুমি? জি ম্যাম, আসছি। যাই রে লাদেন। ভালো করে সব কিছু দেখে রাখিস। মারিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে বাহিরে চলে গেলাম। বসো বাবা, আমাদের সাথে নাস্তা করো। না আন্টি, আজকে আমার কপালে পিঠা আছে। আম্মু মনে হয় রেগে আছে, আমাকে যেতে হবে। আচ্ছা যাও বাবা। আমি উপরে চলে আসলাম। মিলি দরজা খুলে দিল। আমু, আমু, ভাই এসেছে দেখো। কি রে লাদেন, রাতে তুই কোথায় ছিলি? কই আর থাকবে, তুমি জানো না ভাবি। আমি তাড়াতাড়ি মিলির মুখে ধরলাম। আমি আস্তে করে বললাম, বোন, তোরে 500 টাকা দেবো, তবুও আম্মুর কাছে মুখ খুলিস না। কি রে, ওর মুখে হাত ধরলি কেন? আমি মিলির মুখ থেকে হাত ছেড়ে দিয়ে
আম্মু, এক বন্ধুর বাসায় ছিলাম। আম্মু, ভাইয়া ফোন করে আমাকে বলেছিল তোমাকে বলতে, মনে ছিল না আমার। যাক বাবা, বেঁচে গেলাম। বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসলাম। ভাইয়া আমার টাকা দে এখন। কিসের টাকা? টাকা দিবি না? আমার কাছে এখন কোনো টাকা নেই। দাঁড়া, আমাকে সত্যি কথা বলছি। এই নেবন, তবু মুখ খুলিস না। আসলে রাতে তুই কোথায় ছিলি ভাই? তুই জানিস না রাতে আমি কই ছিলাম? আমি কিভাবে জানবো রাতে তুই কই ছিলি? আমার টাকা আমার টাকা। টাকা তো আর পাবি না। ধুর, ওর কথায় বোকা হয়ে আমিও টাকা দিয়ে দিলাম। ধুর, আমি কি কম বোকা? এই বুদ্ধি নিয়ে কিভাবে যে কাজ করি বুঝি না। হঠাৎ দেখি ফোনটা বাজছে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি সুমন। বলো। স্যার, আজকে ওদেরকে আজ কি? আমি উঠে রুমে যেতে লাগলাম। ভাইয়া কই যাস? এই তো আসছি, একটু অপেক্ষা করো। জি স্যার, বলেন। আজকে ওদের খবর নাও, ওরা কি ব্যবসা করে আর কি কি করে, সব খবরগুলো রাখতে পারো। জি স্যার। নাস্তা শেষ করে রুমে এসে চিন্তা করছি কি করব। যত তাড়াতাড়ি সম্ভব মেহেরকে মারতে হবে। ওকে তো মারার কোনো ব্যাপারই না, কিন্তু সুযোগ বুঝে কোপ দিতে হবে। হঠাৎ ফোনটা টুং করে উঠল। দেখি আবার সেই দিনের আইডিটা। সেদিন এভাবে চলে গেলেন কেন? এমনি, আমার ভালো লাগে না। আপনার একটা পিক দেন তো, তাহলে আপনাকে আমি চিনে ফেলবো। আপনাদের মতো ছেলেদের সমস্যা কি বলেন তো? একটু কথা বলতে গেলেই পিক চেয়ে বসেন। এই কথাটা শুনে আমার খুব রাগ হলো। যেই আমি জীবনে কোনো মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলি নাই, আর এই মেয়ে বলে নাকি আমার সমস্যা। রাগে অফলাইন হয়ে গেলাম, রুম থেকে বাহির হয়ে। মিলি, মিলি। কি হয়েছে ভাইয়া? মিতুদের বাসায় যাব, যাবি? ভাইয়া, যাব যাব। আম্মু, তুমি যাবে? না বাবা, তোরা যা। মিলি যা, গিয়ে রেডি হ। আচ্ছা ভাইয়া, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসছি। একটু পর মিলি রেডি হয়ে আসলো। দোকান থেকে কয়েক কেজি মিষ্টি কিনে রওনা দিলাম। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কারো বাড়িতে গেলে মিষ্টি নিই, এই জন্যই বললাম। আপনাদের ঢাকায় কি নেয় ভাই সেটা আমি জানি না, ভুল হলে মাফ করবেন। মিতুদের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ফারজানা জড়িয়ে ধরলো। কেমন আছেন স্যার? আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো না, আপনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন স্যার? আচ্ছা, এইগুলো নাও। দেন স্যার আমার কাছে। আপু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। তবে আঙ্কেল আমাকে দেখে খুশি হয় নাই, বুঝতে পারছি। আঙ্কেল আমার ওপর কি রেগে আছেন এখনো? আরে বাবা না, বস। আন্টি, মিতু কই? মিতুকে তো রুমে পেলাম না। মিতুর কথা বলতেই আঙ্কেল আর আন্টি কেঁদে দিল। কি হয়েছে আঙ্কেল? মিতুর কিছু হয় নাই তো আবার? আমার মেয়েকে তোমার পছন্দ হয় না এটা বলতে, তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। আমি কান্নার ভাব করে বললাম, কি হয়েছে আঙ্কেল বলেন তো প্রথম থেকে। তোমার সাথে যেদিন আমার মেয়ে ঘুরতে যায়, তখন তুমি বলছো তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি দেখছি কান্না করছে বাড়িতে এসে, এমনকি রাতে ভাত খায় নাই মিতু। আর যখন তুমি এই বাসা ছেড়ে চলে যাও, মিতু কোনো একভাবে জানতে পারে তোমার বিয়ে ঠিক ছিল না, আর তুমি মধ্যে কি বিয়ে করতে রাজি হয়েছ। এটা আমার মেয়ে সহ্য করতে পারে নাই বাবা। ও ফার্স্ট লতে গেছিল, পরে ওর মা দেখি ফেলছে, এই জন্য বেঁচে গেছে। কিন্তু রাতে মৃত্যু রুমে গিয়ে দেখে হাত পা কেটে ফেলছে আর বেহুঁশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে হাসপাতাল নিয়ে গেলাম। হাসপাতাল থেকে ওকে বাড়িতে এনে বললাম কেন এমন করলি, কিন্তু ও কিছুতেই বলে নাই। শেষে বলছে আমি আর দেশে থাকতে চাই না, আমাকে বিদেশ পাঠিয়ে দাও, আমি ওখান থেকে পড়াশোনা করব। বিশ্বাস করে বাবা, তখন এই কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। দুটাই মেয়ে আমার, কীভাবে একটাকে বিদেশ দিই। আমি বলছি সামনে তোর পরীক্ষার পর বিদেশ যাস, কিন্তু না, সে যাবেই যাবে। কি আর করবো বাবা, শেষে আমিও রাজি হয়ে গেলাম। আর এইসব কথা জানতে পারি ওর এক বান্ধবীর কাছ থেকে। কেন বাবা তুমি এমন করলে? আমার কি ছিল না বলো বাবা? আমার এই বাসাটা যদি বলতে, তাহলে তোমাকে দিয়ে দিতাম। আমার মেয়ের মাঝে কোন দিক দিয়ে কমতি ছিল বলো বাবা? আজকে আমার এক মেয়েকে হারিয়ে ফেললাম।
আমি আঙ্কেলের কথা শুনে কান্না করে দিলাম। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর আমি জানি না। আসলে সব আমার জন্য হয়েছে। কেন আমি মিথ্যে কথা বলতে গেলাম? আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি আঙ্কেলের পায়ে পড়ে গেলাম। আমাকে মাফ করে দেন আঙ্কেল, সব দোষ আমার। আমি জানতাম না আমার জন্য এমন হবে। এরকম কিছু হবে জানলে আমি, বিশ্বাস করেন, আমি কখনোই এমন হতে দিতাম না। তো বাবা, যা হয়েছে তো হয়েছে, আমার মেয়ে তো আর ফিরে আসবে না। আঙ্কেল, মিতুর ফোন নাম্বারটা একটু দেবেন? ও আমাদের কারোর সাথে কথা বলে না, যখন দরকার হয় তখন একটু ফোন করে। ভাইয়া আমার কাছে আছে। এই নাও, নাম্বারটা তুলে দাও। বসো বাবা। না আঙ্কেল, আজকে আর বসবো না, বাসায় যেতে হবে, একটু কাজ আছে। আসলে এই পরিস্থিতিতে এখানে থাকা যাবে না, তাই মিথ্যে কথা বললাম। মাত্র আসছে আর এখনই চলে যাচ্ছ? বসলে না তো? আর একদিন আম্মুকে নিয়ে আসবো। বাবা, আমার কথায় আবার তুমি রাগ করো না তো? আরে আঙ্কেল, কি যে বলেন না। আঙ্কেল, আমি আপনার মেয়ের ভালোবাসা বুঝতে পারি নাই। আমি ওকে বুঝিয়ে বলেছিলাম তুমি এখনো ছোট, এসব বিষয়ে চিন্তা না করে পড়াশোনায় মন দাও। কিন্তু আমি জানতাম না এতটা ভালোবাসে ও আমায়। আজকে আমি যদি ওকে মিথ্যে কথা না বলতাম, তাহলে আজকে আর ওই দিন আমাকে দেখতে হতো না। কান্না করিও না বাবা, বাদ দাও। এখন আমার মেয়ে হয়তো তার শরীরে যে যে কিছু করতে পারবে। আচ্ছা আঙ্কেল, আজকে আসি, ভালো থাকবেন। আচ্ছা বাবা। ফারজানা আমাদের পিছনে পিছনে আসছে। ফারজানা, এত কিছু হয়ে গেল, আমাকে একটা ফোন করে বলতে। আপু ফোন করতে দেয় নাই। তোমার আপুর সাথে কথা হলে আমাকে বলিও। হুম। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি হয়েছে? আমি ভেতর থেকে আসছি। আচ্ছা যাও। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। আমার সাথে কেন এমন হলো? ভাইয়া মন খারাপ। আরে না, বুঝতে পারছি। এই নেন ভাইয়া। এটা তো একটা চিঠি। আপু আপনার জন্য লিখে রাখছে, বলেছে কোনোদিন যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে এই চিঠিটা আপনাকে দিতে। আমি ফারজানার কাছ থেকে চিঠিটা নিয়ে, আচ্ছা আসি, ভালো থেকো। এ নাও। না ভাইয়া, টাকা লাগবে না। রাখ বলছি। আচ্ছা ভাইয়া, আবার আসবেন। চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম, বাড়িতে গিয়ে পড়ব। ভাইয়া কি থেকে কি হয়ে গেল রে? আমিও ভাবতেও পারি নাই মিতু এরকম করবে। আসলে ভাইয়া মিতু তোরে অনেক ভালোবাসতো। আমি বুঝতে পারি নাই রে। কান্না করিস না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। যা আছে কপালে তাই হবে হয়তো। হঠাৎ দেখি ফোনটা বাজছে, ফোন রিসিভ করে। সুমন বলো। স্যার, মেহের আর ও ছেলে মিলে কালো দান্দা ব্যবসা করে। এই যেমন স্যার, ইয়াবা, মদ, ড্রাগস ইত্যাদি আরও অনেক কাজের সাথে জড়িত আছে। তাহলে আমার হিসাব আরও সহজ হয়ে গেল। তুমি এক কাজ করো, বলবে চায়না থেকে 2জন লোক আসবে ডিল করতে, 1 কোটি টাকা ডিল। ওদের লোক দিয়ে বলাবে, আর বলবে একটা নামি দামি ফ্যাক্টরিতে থাকবে। সময়টা ওদের বলবে কয়টায় আসতে, আর রাতে আমি সব প্ল্যান বুঝিয়ে দেবো তোমাকে। কালকেই ওর শেষ দিন হবে। জি স্যার, কাজ হয়ে যাবে। আচ্ছা ফোন রাখি। ভাইয়া কে ফোন করেছিল? এই কাজের বিষয়ে। বাড়িতে এসে আমার রুমে গেলাম, মিতুর দেওয়া চিঠিটা খুললাম। আমার প্রিয় ভালোবাসার লাগেন, প্রথমেই বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর যদি পারো আমাকে মাফ করে দিও। একটা কথা কি জানো, তুমি বলছিলে আমার ভালোবাসা ছিল আবেগ। বিশ্বাস করো, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য আমি মরতে গেছিলাম, কিন্তু আম্মুর জন্য পারি নাই। তাও কি তুমি বলবে আমার ভালোবাসা ছিল আবেগ? কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলি নাই। আমি জানি আমার ভালোবাসার মানুষ আছে, তাও কেন অন্যের সাথে কথা বলবো? তাও কি বলবে আমার ভালোবাসা আবেগ ছিল? তোমার জন্য রাতে হাতের শিরা কেটে মরতে চাইছিলাম, কিন্তু আম্মু আর আব্বু আমাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে ফেলল। আর কিভাবে ভালোবাসার প্রমাণ দিব বলো? এটা বলতে পারবে হয়তো আমার জন্য তো মরতে পারো নাই, তাই আবেগের ভালোবাসা আমার দরকার নেই। আর কিভাবে তোমাকে আমি ভালোবাসবো বলবে? একটা মেয়ে আমার মনে হয় এর থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না। আমি খুব স্বপ্ন দেখতাম
তোমাকে নিয়ে। এই স্বপ্ন আমার কোনোদিনই পূরণ হলো না। ভালোবাসা যদি প্রকাশ করা যেত তাহলে আমার ভালোবাসা হয়তো সবার উপরে থাকতো। জানি না আমার ভবিষ্যতে কি আছে। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। জানি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবে। এইটা আমার নিজ চোখে দেখার আগে চলে গেলাম। তোমার মনে কি একটু আমার জন্য ভালোবাসার জন্ম হলো না? আমি কি এতই বড় অপরাধ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? ওই লাদেন, আমাকে একটু ভালোবাসা যায় না? একটুখানি ভালোবাসতে আমাকে, আমি আমার কলিজাটা কেটে দিতাম তোমাকে। ভালোবাসি তোমাকে অনেক অনেক। মনটা চাইছে জোর করে তোমাকে তুলে আনি। আমার বুকটা ফেটে যাচ্ছে এই কথাগুলো লিখতে। আর কিভাবে তোমাকে ভালোবাসবো বলো? আর কিভাবে দেখাই আমি তোমাকে এত ভালোবাসি? একটু ভালোবাসো না আমায়। আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি একটু। ওই লাদেন, একবার ফিরে আসো না। অনেক ভালোবাসি যে তোমাকে। তোমায় ছাড়া থাকতে অনেক কষ্ট হবে যে। দোয়া করিও যেন আমি পাগল হয়ে যাই, তাও বলতে পারবো তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি। আমি কি দেখতে শুনতে এতই খারাপ যে তোমার চোখে আমি পছন্দ না? আর কিছু লিখতে পারলাম না। মনে হচ্ছে যেন কেউ আমাকে শরীর ছিঁড়ে লবণ দিলে যেমন ব্যথা করে, আমারও তেমন লাগছে। ভালো থেকো তুমি। আমি না হয় পাগল হয়ে ঘুরবো। শেষে একটা কথা বলতে চাই, অনেক অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ লাদেন। পুরো চিঠিটা চোখের পানি দিয়ে ভেজানো মনে হচ্ছে। ইতি, তোমার পাগলি তো হতে পারলাম না। এক ভালোবাসা না পাওয়া হতভাগিনী মেয়ে মিতু। চিঠিটা পড়ে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আম্মুর কোলে আমার মাথা। মিলি আর আন্টি আমার মাথায় পানি ঢালছে। বাবা, তোমার কি হয়েছিল?